নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি কার্পেন্টার হরিশ রাজপুতের খুনের রহস্যের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকার ভবানীনগর বস্তির হরিশ রাজপুত নামের এক কার্পেন্টারের কাছে 2012-র 11ই অক্টোবর রাত 9:30টার সময় কাজ সংক্রান্ত একটা ফোন আসে। হরিশ বেরোবার সময় তার স্ত্রীকে বলে যে বস্তিরই কারো ফোন এসেছিল আর কাজটা দেখেই সে আধ ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে। হরিশ যখন সেই ঠিকানায় পৌঁছয় তখন তার সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটে। রাত 11:30 বেজে যায় আর তার স্ত্রী রেখার দুশ্চিন্তা হতে থাকে। সে হরিশকে ফোন করে কিন্তু হরিশের ফোন সুইচ অফ বলে। হরিশকে যে ফোন করে ডেকেছিল সেই ব্যক্তির নাম্বার হরিশ খবরের কাগজে লিখেছিল। রেখা সেই নাম্বারেও ফোন করে কিন্তু সেই নাম্বারটাও বন্ধ বলছিল। রেখা তার বোন আশার কাছে যায় আর তাকে এবং তার স্বামী রঞ্জিতকে সবকিছু জানায়। তারা সবাই মিলে বস্তির প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজে কিন্তু হরিশ রাজপুতের কোনো খবর পাওয়া যায় না। ওদের এক প্রতিবেশী অখিল সেও খুঁজতে সাহায্য করে। শেষমেশ তারা পুলিশের কাছে যায়। পুলিশ হরিশের পার্টনার বিনোদ কুলটেকে ফোন করে এটা জানার জন্য যে হয়তো সে জানবে হরিশ কোন কাস্টমারের কাছে গেছে, কিন্তু বিনোদ এই বিষয়ে কিছুই জানতো না। পুলিশ রেখা আর সবাইকেই সকাল পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেয় কিন্তু হরিশ সকাল পর্যন্ত ফেরে না। পুলিশ এবার হরিশ রাজপুতকে খোঁজা শুরু করে। ফোন রেকর্ড থেকে এটা জানা যায় যে সেই রাতে হরিশকে যেই নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই সিম কার্ডটা একদিন আগেই কেনা হয়েছিল আর সিম কার্ডটা দিয়ে মাত্র দুটো নাম্বারেই কথাবার্তা হয়েছিল, হরিশের সঙ্গে আর মহেন্দ্র নামক এক ব্যক্তির সঙ্গে। মহেন্দ্র গোরেগাঁওয়ের এক কাপড়ের ব্যবসায়ী ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মহেন্দ্র সেই নাম্বারটাকে চট করে চিনে ফেলে। সে জানায় যে এই নাম্বারটা দীনেশ শর্মা নামে এক ব্যক্তির, যাকে সে একদিন আগেই ভবানীনগরের বস্তির ঘরটা ভাড়া দিয়েছিল। পুলিশ মহেন্দ্রর থেকে দীনেশ শর্মার বিষয়ে বিস্তারিতভাবে জানতে চায় কিন্তু মহেন্দ্রের সঙ্গে দীনেশ শর্মার মাত্র একবারই দেখা হয়েছিল, যখন সে তার কাছে ডিপোজিট আর 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে এসেছিল আর মহেন্দ্র তাকে বাড়ির চাবি দিয়েছিল। সেই সময় দীনেশ শর্মার সঙ্গে এক সঙ্গীও ছিল। হরিশের পার্টনার বিনোদ কুলটেকে আরও একবার ডেকে পাঠানো হয়। পুলিশের সন্দেহ ছিল যে হরিশের নিখোঁজ হওয়ার পিছনে এর হাত থাকতে পারে কিন্তু বিনোদকে নির্দোষ পাওয়া যায়। হরিশের স্ত্রী রেখা, তার বোন আশা, তার স্বামী রঞ্জিত এবং প্রতিবেশী অখিলেশকে পুলিশের নজরদারিতে রাখা হয়। 3 দিন পরে 2012 14ই অক্টোবর গোরেগাঁও ইস্টের একটা খালে হরিশের লাশ উদ্ধার হয়। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গলা টিপে তাকে খুন করা হয়েছিল আর প্রায় 72 ঘন্টা আগে তার মৃত্যু হয়। রঞ্জিত পারমার বিনোদ কুলটেকে সন্দেহ করে কারণ হরিশের পার্টনার বিনোদ কুলটে ছাড়া হরিশের মৃত্যুতে আর কারো লাভ হওয়ার ছিল না। পুলিশ বিনোদকে ডেকে পাঠায় আরও একবার তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিনোদের বক্তব্য ছিল হরিশের খুনের সঙ্গে তার কোনো লেনদেন নেই। পুলিশ এই মামলার কোনো দিশা খুঁজে পাচ্ছিল না। হরিশ রাজপুতের খুনের উদ্দেশ্যটা পরিষ্কার হচ্ছিল না তাদের কাছে। হরিশ একজন সাধারণ মোটামুটি কার্পেন্টার ছিল যার সাথে কারো কোনো শত্রুতা ছিল না, কিন্তু দীনেশ শর্মাকে এখনো পুলিশ ধরতে পারেনি। মহেন্দ্র তার ভবানীনগর বস্তির ঘরটাকে ভাড়া দেওয়ার জন্য যে ব্রোকারের সঙ্গে কথা বলেছিল পুলিশ সেই সব ব্রোকারদের সঙ্গেও কথা বলে কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না। শেষমেশ পুলিশ একটা সূত্র পায় যখন মোবাইল সার্ভিস প্রোভাইডারের ফোন আসে। তিনি পুলিশকে জানান যে দীনেশ শর্মা ওই সিম কার্ডটা কোথা থেকে নিয়েছিল যেটা থেকে হরিশকে ফোন করা হয়। এই প্ল্যান তো হরিশ রাজপুতের বাড়ির পাশেই করা হচ্ছিল। স্যার, এই বাড়িটা তো রঞ্জিত পারমারের। স্যার, আপনি আমার কথাটা শুনুন। স্যার, ছেড়ে দিন ওকে, স্যার, ছেড়ে দিন। কারণ সিম কার্ড কেনার সময় তোমার রেশন কার্ড দেওয়া হয়েছে, এখানে দীনেশ শর্মার নামটা ভুয়ো ভাবে দেওয়া হয়েছে। আমি কিচ্ছু জানি না, আর এসবের মধ্যে আমার রেশন কার্ড কি করে এলো আমি জানি না। হরিশ রাজপুতকে যেই সিম কার্ড থেকে কল করা হয়েছিল সেটা কেনার জন্য কাগজপত্র একটা সূত্র হিসাবে, আশার একটা কিরণ হিসাবে দেখা দেয় কিন্তু শেষমেশ সেটাও বেকার প্রমাণিত হয়। এই ষড়যন্ত্রের জাল যে বিছিয়েছিল সে রঞ্জিত পারমার বলে মনে হচ্ছিল না, কারণ কেউই নিজের বিরুদ্ধে এত বড় প্রমাণ সামনে রাখবে না। এবার তারপর একটা প্রশ্ন হলো, হরিশ রাজপুতকে মারার জন্য কেউ এত বড় প্ল্যান কেন করবে? মনে হয় না রঞ্জিত পারমার এতে জড়িত। ছেড়ে দাও ওকে। সব স্যার, কাজ নিয়ে কোনো ঝামেলা বলে মনে হয় না। কিছু না কিছু তো থাকবে। এখন ব্যাপারটা হলো বাইরে থেকে তো সবই ঠিকঠাক লাগে, কিন্তু একটু ভেবে দেখার পর একটা ব্যাপার আমাকে হিট করলো। কি? ওই যে মাস্টার আছে না, অখিলেশ,
যে রঞ্জিত পারমারের ছেলে কুণালকে টিউশন পড়ায়, ও হরিশ রাজপুতের ছেলে বিশালকে কেন টিউশন পড়ায় না? জিজ্ঞেস করুন কেন। তারপর বল। আগে যেটা হতো সেটা হচ্ছে 1.5 বছর আগে পর্যন্ত ও দুজনকেই পড়াতো, ঠিক আছে, দুজনকেই একসাথে পড়াতো। তারপর হঠাৎ করে ও বিশালের টিউশন এটা কেন বন্ধ করে দিল? ভাবার বিষয়, ভাবুন ভাবুন। এ হিরো, তারপর বল। আর আমি কিছু জানি না, বস্তিতেও কারোর কোনো আইডিয়া নেই। আচ্ছা, এই হরিশের বউ রেখা, ওর সাথে কারো কোনো অ্যাফেয়ার বা সেরকম কিছু? স্যার সঠিকভাবে বলা তো মুশকিল, কিন্তু হতে পারে হরিশের সাথে কারোর কোনো অ্যাফেয়ার আছে, আবার ওর বউয়েরও চক্কর থাকতে পারে। অখিলেশ সিং, এর ব্যাপারে সবকিছু খবর নাও। কোথা থেকে এসেছে, আগে কোথায় কি করতো, সব কিছু। কারণ ও এখন কি করে সেটাই আমরা শুধু জানি। সব সিম কার্ড নেওয়ার জন্য কেউ আমার রেশন কার্ড ব্যবহার করেছে। দীনেশ শর্মা, কিন্তু এরকম কোনো লোক তো এই বস্তিতে কখনো ছিলই না। মহেন্দ্রবাবু তো বলেইছিলেন যে এই লোকটা একদিন আগেই ঘর ভাড়া নিয়েছিল। সব এই অখিলেশ ভূপালের উমারিয়ার বাসিন্দা। 2011 তোর বিয়ে হয়েছিল। ওর স্ত্রী উমারিয়াতে ওর বাবা মায়ের সঙ্গেই থাকে। অখিলেশ গ্র্যাজুয়েট, ব্যাংকে সেলস এজেন্টের কাজ করে আর টিউশনও করায়। 1.5 বছর আগে হরিশ রাজপুতের ছেলে বিশালের টিউশন দেওয়াও বন্ধ করে দেয় কেন? এক কাজ করো, আশা পারমারকে পুলিশ স্টেশনে ডাকো। বলবে তেমন কিছু নয়, কিছু কথা বলার আছে। সব আপনি বলতে পারবেন দীনেশ শর্মাকে? জানি না স্যার, এর আগে আমি এই নামটা কখনো শুনিনি। আচ্ছা, আপনি আর আপনার বোন রেখা রাজপুত অনেকদিন ধরেই একসাথে থাকছেন? হ্যাঁ, প্রায় 11 বছর। মানে বিশাল আর কুণালের জন্ম হওয়ার আগে থেকে? হ্যাঁ। আর এই অখিলেশ কতদিন ধরে বস্তিতে থাকছে? তাও ধরুন 4 বছর হলো। আচ্ছা, এমন কি কোনো কারণ থাকতে পারে যাতে অখিলেশ হরিশকে মারতে পারে? জানি না কি বলবো, কিন্তু আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? 1.5 বছর আগে অখিলেশ হরিশের বাড়িতে বিশাল আর কুণালকে পড়াতো, কিন্তু হঠাৎ হরিশ বিশালের টিউশন বন্ধ করে দেয় কেন? প্রথমে লেখো রেশিও অফ 15 সেকেন্ডস টু 1 মিনিট লেখো, ঠিক আছে? আর পরের প্রশ্নটা হলো যে 1 মিটার টু 60 সেকেন্ডস। 6 লেখো। আমি সত্যিই কিছু জানি না, কিন্তু হ্যাঁ, একদিন অখিলেশ হঠাৎ করেই বিশালকে পড়ানো বন্ধ করে দিলেন। উনি শুধু কুণালকেই পড়াতেন। এই ব্যাপারে আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, তো দিদি বলেছিল যে বিশালের টিউশনের দরকার নেই, ও নিজের পড়া নিজেই করতে পারে। দেখুন, সোজা কথায় জিজ্ঞেস করছি, সোজাসুজি উত্তর দেবেন। কখনো হরিশ আর অখিলেশের মধ্যে ঝগড়া হয়েছিল? আমি জানি না। আর রেখা আর অখিলেশের মধ্যে কিছু ছিল? আমি কি জানতে চাইছি তার মানে আপনি বুঝতে পারছেন তো? স্যার প্লিজ, আপনি আমার দিদির ব্যাপারে এরকম বলতে পারেন না। ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। আজ্ঞে। তুমি গিয়ে অখিলেশকে তুলে আনো, ও গিয়ে অখিলেশকে কিছু জানানোর আগেই। স্যার। হরিশ রাজপুত আর ওর স্ত্রী রেখার মনে হয়েছিল যে ওদের ছেলে বিশাল নিজেই পড়তে পারে, ওরা টিউশনের দরকার নেই। আসল কথা বল অখিলেশ, আসল কথা বল, যা এখনো তুই লুকাচ্ছিস। স্যার আমি কিচ্ছু লুকোচ্ছি না স্যার। এটা হতে পারে যে ওরা হয়তো অ্যাফোর্ড করতে পারছিল না। হ্যাঁ, কিন্তু এরকমটা ওরা আমাকে বলেনি। ওখানে তুই 4 বছর ধরে থাকছিস। হরিশ রাজপুত খুব বড় মিস্ত্রি না হলেও খুব দুরবস্থাও ছিল না। প্রথমে তুই কুণালকে পড়াতে আরম্ভ করিস, তার সাথে তুই বিশালকেও পড়াতে আরম্ভ করলি। তারপর একদিন হঠাৎ তোকে বিশালের টিউশন বন্ধ করতে বলা হয় কেন? আপনি কি বলতে চাইছেন? তুই হরিশ রাজপুতকে মেরেছিস। এই ব্যাপারটার জন্য মেরে ফেলবো স্যার? আপনি কি বলছেন স্যার? স্যার আমার জীবনে আমি সুখী, আমি বিবাহিত, আমার একটা সংসার আছে। আর সব থেকে বড় কথা হলো যে হরিশের সঙ্গে তো আমার কোনো শত্রুতা ছিল না। আশা পারমার, রেখা রাজপুতের বোন বলেছে তোর আর রেখার মধ্যে সম্পর্ক ছিল।
তাই হরিশ বিশালের টিউশন বন্ধ করে দেয়। আরে দেখি কে এসছে। 2 মিনিটে আসছি। ছাড়ো না অখিলেশ। তাড়াতাড়ি এসো। হ্যাঁ এবার ছাড়ো। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। সকাল থেকে কিরকম সারা গায়ে জ্বর লাগছে। তুমি বসো না, আমি জল নিয়ে আসছি। দাও। আমি সত্যি বলছি তো অখিলেশ? কিন্তু স্যার, রেখা আর আমার মধ্যে ব্যাপারটা 1.5 বছর আগে হয়ে গেছে। তারপর আমি বিয়েও করেছি স্যার। আর হরিশ জানতে পারার পর থেকে রেখা আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না স্যার। ভালো, বলতে থাক বলতে থাক। আমি তো আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম, টেক্কা মেরেছিলাম। এবার তুই সত্যি কথা বলছিস। তোকে টিউশন থেকে বার করে দেওয়ার কারণটাই মাথায় ঢুকছিল না, আর তুই এখনো কুণালকে পড়াস। তার মানে রঞ্জিত আর আশা তোদের দুজনের অ্যাফেয়ারের ব্যাপারে এখনো পর্যন্ত জানেই না। স্যার, রেখার সঙ্গে এই ব্যাপারটা অনেকদিন আগেকার কথা স্যার। আমি যেটা করেছি তার জন্য আমি যথেষ্ট অনুতপ্ত, আর হরিশের কাছে আমি এর জন্য ক্ষমাও চেয়েছিলাম স্যার। তারপর আমি গ্রামে গেলাম, আমার বিয়ে হলো। আর স্যার, তারপর হরিশ আর আমার মধ্যে আর কোনো তিক্ততা ছিল না। এখানেই তো আটকে যাচ্ছি। এই দীনেশ শর্মাকে? স্যার, আমি কোনো দীনেশ শর্মাকে চিনি না। আমি হরিশ রাজপুত, কাঠমিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দীনেশ শর্মা তোর বন্ধু, যাকে কাজের জন্য তুই এখানে এনেছিলি। আমি করিনি স্যার, আমি খুনটা করিনি। ঠিক আছে, তুই ততক্ষণ মুম্বাই ছেড়ে যাবি না যতক্ষণ না আমরা হরিশ রাজপুতের খুনিকে ধরছি। আর মনে রাখিস, আমাদের নজর থাকবে তোর উপর। আন্দাজে হলেও অনুসন্ধানের জন্য নিশানাটা একেবারে সঠিক জায়গায় লেগেছিল। এই খুনটাতে ব্যক্তিগত কারণের আভাস মিলছিল, আর পুলিশ এই ব্যক্তিগত কারণের সঠিক আন্দাজ করে নিয়েছিল। হরিশ রাজপুতের স্ত্রী রেখা আর তার প্রতিবেশী অখিলেশের মধ্যে অ্যাফেয়ার। কিন্তু এখনো পর্যন্ত অখিলেশ আর রেখার এই খুনে অংশগ্রহণের পরিষ্কারভাবে কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল না, যাতে এই তদন্ত তার সিদ্ধান্তে বা এন্ডে আসতে পারে। আমি জানি যে আমি ভুল করেছিলাম, কিন্তু আমি আমার স্বামীর খুন করতে পারি না। আমি আমার ভুলটা খুব তাড়াতাড়ি বুঝে গেছিলাম। আমি আমার স্বামী আর ছেলেকে খুব ভালোবাসি স্যার। রেখা, যতক্ষণ না আমরা নিজে থেকে এই কথাটা বার করলাম, তুমি এই ব্যাপারে আমাদের আগে কিছু বলনি। কারণ এইসব পুরনো কথা ছিল, সম্পর্ক ভেঙেছে সেটা অনেক দিন হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে আমার স্বামীর খুনের কোনো সম্পর্ক নেই। তাহলে হরিশ রাজপুতের মার্ডারের সাথে কিসের যোগ আছে তুমি বলে দাও।
আমি জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি ভুল করেছিলাম। আমি অখিলেশকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, ও আমাদেরকে হাতে নাতে ধরেও ফেলেছিল। ও আমাকে তার জন্য অনেক কথাও শুনিয়েছিল, কিন্তু ও সত্যি খুব ভালো মানুষ ছিল স্যার। দেখো, আমি তোমাকে জোর করব না, তবু তুমি যেতে পারো। আমি কোনোদিন এটা ভাবিনি যে আমার ভালোবাসার এত খামতি থেকে যাবে, তার জন্য অন্যের দরকার পড়বে। আমাকে ক্ষমা করে দাও হরিশ, আমি এরকমটা চাইনি। আমি এরকম সত্যিই ভাবিনি। তুমি কি চাইছো সেটা তো জানতেই পারলাম। আমি তোমাকে আটকাচ্ছি না, তুমি যেতে চাইলে চলে যাও, ছেলেকে আমি সামলে নেব। এরপরেও যদি মনে হয় তুমি ওর সাথে থাকবে, তুমি যেতে পারো, থাকো ওর সাথে। কিন্তু একটা কথা মনে রেখো, শুধু তোমার কারণে সবার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি একবার ছেলেটার কথা ভাবলে না? কি ভাববে ও, যে ওর মা পরপুরুষের জন্য নিজের বাবাকে ছেড়ে চলে গেল, সবকিছু ত্যাগ করলো? এরপরেও কি মনে হয় ও তোমাকে মা বলে ডাকবে? আর হ্যাঁ, আজকের পর যেন অখিলেশকে এই বাড়িতে আমি না দেখি। এত বোঝানোর পরেও যদি তুমি না বোঝো, যেতে পারো। ছেলের কথা অন্তত ভেবে দয়া করে তুমি আর এসব করো না। এরপরেও যদি দেখি এইসব হচ্ছে, নিজেও শেষ হব আর তোমাকেও। মনে রেখো। তুমি আবার অখিলেশের কাছে গেলে, হরিশ তোমাদের আবার হাতে নাতে ধরে। আর হরিশ থাকলে তোমরা এই সম্পর্ক চালাতে পারতে না, তাই তোমরা প্ল্যান করলে আর হরিশকে তোমরা রাস্তা থেকে সরিয়ে দিলে। এবার তোমরা তোমাদের সম্পর্ক চালাতে পারছো, কারণ রাস্তা পুরো পরিষ্কার। আর অখিলেশের তো কোনো ব্যাপারই না, ওর বউ গ্রামে থাকে, আর ও এই মুম্বাইতে কি করছে সে তো ওর বউ জানতেই পারবে না। না, অখিলেশের সঙ্গে তো আমি অনেকদিন আগেই সম্পর্ক ভেঙে দিয়েছিলাম স্যার। আমি আমার স্বামীকে মারিনি, আমি মারিনি আমার স্বামীকে। আমি সত্যি মারিনি আমার স্বামীকে স্যার, সত্যি মারিনি। আমি মারিনি আমার স্বামীকে। স্যার, অপরাধের আসল কারণ তো আমরা খুঁজে পেয়েছি, কিন্তু এখনো আমাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার নয়। এদের দুজনের বিরুদ্ধে আমাদের কাছে একটাও প্রমাণ নেই। এমনকি কল রেকর্ডগুলো দেখলেও দীনেশের সঙ্গে রেখা বা অখিলেশের কোনো যোগসূত্র আছে কিনা সেটা এখনো আমরা খুঁজে পাইনি। আমরা তো তীর ছুঁড়েছি, কিন্তু সেটা সঠিক জায়গায় লেগেছে কি? একটা অতীতকে তো আমরা বার করেছি, কিন্তু হতে পারে এরকম আরও অতীত আছে, বা এরকমও হতে পারে যতটা আমরা ভাবছি তার থেকেও বেশি এই কেসের সাথে দীনেশ শর্মা জড়িত। আমি কাল বেরোচ্ছি। বিয়ে ডিসেম্বরে তো। কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। পুলিশ খুঁজে বেড়াচ্ছে, আর আমি চাই না যে ওরা এই সমস্ত বুঝুক। তাহলে তোর কি মনে হয় আমারও পালানো উচিত? না, পুলিশ তোর কাছে কোনোদিনই পৌঁছতে পারবে না। হুম, পুরো চান্স রয়েছে এই ঘরেই হরিশকে মারা হয়েছে। এখানেই হয়তো দীনেশ শর্মা আর তার বন্ধু অপেক্ষা করছিল। তারপর ওরা হরিশ রাজপুতকে ডাকে আর গলা টিপে মেরে ফেলে। হরিশ হয়তো রাত 9:30টার দিকে এই বাড়িতে এসেছিল। আমি হরিশ রাজপুত। তারপর রাত্রি 11:30 নাগাদ রেখা এই কথাটা তার বোন আশা, তার স্বামী রঞ্জিত আর প্রতিবেশী অখিলেশকে জানায়। আশা হরিশ বাইরে গেছিল, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখনো ফেরেনি। তারপর হয়তো সবাই মিলে এই হরিশ রাজপুতকে খুঁজছিল। স্যার, যদি এটা ধরে নিই যে রেখা আর অখিলেশ এর সঙ্গে যুক্ত, তাহলে ওরা এই বাড়িতে নিশ্চয়ই এসেছিল।
আর দিনেশের সঙ্গে বডিটাকে পুকুরে ফেলে দিয়েছিল, তারপরে ফিরে এসে খোঁজার নাটক শুরু করেছিল। বডিকে পাচার করার জন্য কোনো না কোনো গাড়ি তো ব্যবহার করেছে, যার ব্যবস্থা ওরা আগে থেকেই করে রেখেছিল। হতে পারে ওরা মার্ডারের পরে কাউকে বলে গাড়িটা আনিয়েছিল। ওরা ওই রাতেই চান্স নিয়েছিল, হয়তো হরিশ রাজপুত কাজের বাহানায় আসতে পারে। দিনের বেলা ট্রাফিকের কারণে এখানে আসতে আধ ঘন্টা লাগলো, রাতে তো মনে হয় ওদের 15 মিনিটও লাগেনি। আর সহজেই হয়ে যায়। অখিলেশ আর রেখার কাছে মেসেজ যায় যে কাজটা হয়ে গেছে, আর ওরা মিথ্যে খোঁজাখুঁজি আরম্ভ করে। যদি এমনটা হয় তাহলে কোনো না কোনোভাবে কমিউনিকেট তো করেই ছিল। হরিশের সেলফোন আর দীনেশ শর্মা যে সিম কার্ডটা ব্যবহার করেছিল, দুটো নাম্বারই বন্ধ হওয়ার আগে লাস্ট লোকেশন বস্তি ছিল। তার মানে হলো এই মেসেজটাকে কমিউনিকেট করার জন্য কোনো সেলফোন ইউজ করা হয়েছিল। সব রেকর্ড বার করো। 2012-র 11ই অক্টোবরের রাতে বস্তি থেকে এই পর্যন্ত যত কল রাত 9:30 থেকে 11টার মধ্যে হয়েছে সব রেকর্ড বার করো। খুব বেশি কল হবেও না। সব রেখা আর অখিলেশের উপর সন্দেহ ছিল ঠিকই, কিন্তু তাদের এর মধ্যে যুক্ত থাকার কোনো প্রমাণ ছিল না। এদের সাথে ওই রহস্যময় দীনেশ শর্মারও যুক্ত থাকার কোনো যোগ ছিল না, যারা হরিশ রাজপুতকে খুন করার প্ল্যান রচনা করেছিল। পুলিশ এবার তাদের এই খুনের উদ্দেশ্যটা খুঁজে বার করার চেষ্টা করছিল। এগারোই অক্টোবর 2012 রাত 9:30 থেকে 11টার মধ্যে বস্তি থেকে পুকুর অবধি 5,500 সিম অ্যাক্টিভেট ছিল। এর থেকে আমাদের এমন নাম্বার বার করতে হবে যার মুভমেন্ট বস্তি থেকে ওই পর্যন্ত ছিল। সব একটা নম্বর পেয়েছি যার এক্স্যাক্ট মুভমেন্ট বস্তি থেকে ওই পর্যন্ত 444-333-245। তীর ছুরি হয়তো মাছের চোখে লেগে যেতে পারে। এই নাম্বারের ডিটেল ইনফরমেশন বার করো। সব 444-333-245। এই নাম্বারটা দামানের, কোনো রোহিত প্রকাশের। রোহিত প্রকাশ হতে পারে, এটাই দীনেশ শর্মার সেই অচেনা বন্ধু। সব ইন্টারেস্টিংলি রোহিত প্রকাশ এই নাম্বার থেকে ওই রাতে 10:05 এই নাম্বারে কল করা হয়েছিল, যেটা ওই সময় বস্তির মধ্যে ছিল। দারুণ ব্যাপার। এই নাম্বার 444-599-22 এটা ট্র্যাকিংয়ে দিয়ে দাও। হতে পারে এই লোকটাই আসল লোক যাকে আমরা এতক্ষণ ধরে খুঁজছি। স্যার, রোহিত প্রকাশের এই নাম্বারটা এই সময় ডিসকানেক্টেড আছে, কিন্তু আমার কাছেও দামনের ঠিকানা রয়েছে। গুড। সবার আগে তুমি এই দ্বিতীয় নাম্বারের লোকটার খোঁজ নাও। ঠিক আছে স্যার। স্যার 444-599-22 এটা প্রিপেড নাম্বার। আপনার সঙ্গে আগে যে সিম নিয়ে কথা হয়েছিল ওই সিমের সাথেই রজনী মোবাইল সার্ভিস থেকে এই সিমটাও নেওয়া হয়েছে। স্যার এই সিম কার্ডটাও ওই একই অ্যাড্রেসে দীনেশ শর্মাই নিয়েছে। হ্যাঁ বলো। স্যার, এই দ্বিতীয় নাম্বারটাও দীনেশ শর্মার নামে নেওয়া হয়েছে, আর এটা রঞ্জিত পারমারের অ্যাড্রেস প্রুফেই নেওয়া হয়েছে। গ্রেট। তার মানে সব সূত্রই দীনেশ শর্মাকে ঘিরে রয়েছে, সব কিছুতেই। কিন্তু কেউ জানে না ও এখন আছে কোথায়, বা আদৌ আছে কি নেই। বা এটাও হতে পারে যে দীনেশ শর্মা শুধু একটা নাম, এই খুনের মাস্টার মাইন্ড আর খুনি হয়তো দুটোই আলাদা লোক। স্যার, আমার মনে হচ্ছে রহস্যের চাবিকাঠি যার কাছে রয়েছে তার নাম হলো রোহিত প্রকাশ। বেশ, তবে দামন চলো। আশা, বলছি অখিলেশ আর রেখার ব্যাপারে তো আমি কিছু জানতামই না। তুমি জানতে কিছু? না, জামাইবাবুও কখনো কিছু বলেনি। আর দিদি আর অখিলেশ কেনই বা বলতে যাবে? আচ্ছা,
কোথাও এমন কিছু নেই তো যেটা শুধু আমি জানি না, বা বা আমরা দুজন জানি না? তুমি কি বলতে চাইছো? না, কিছু না, থাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি কি মেরেছো হরিশকে? না, আমি খুন করিনি কাউকে। স্যার, G3 কল রেকর্ডস অনুযায়ী রোহিত প্রকাশের বাড়ি এটাই হবে। দাদা, আপনি রোহিত প্রকাশকে চেনেন? যে এই বাড়িটাতে থাকে, হ্যাঁ। যে কাঠের কাজ করে, সে তো? হ্যাঁ, ওই। কোথায় গেছে ও? হয়তো গ্রামে গেছে, ওর বিয়ে হবে শুনেছি। আচ্ছা, তা গ্রাম কোথায় আপনি জানেন কি? না, ঠিক জানি না, তবে ওর এক বন্ধু আছে ভূপেশ, ওর সাথে এখানেই থাকে। থ্যাংক ইউ। ভূপেশ, হ্যাঁ, রোহিতের সঙ্গে দেখা করতে চাই। কোথায় ও? রোহিত? কে রোহিত? আমি কোনো রোহিতকে চিনি না। এসব কি? এই, তার মানে তুই রোহিতকে খুব ভালো করেই চিনিস। আমি সত্যি স্যার 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 আমি বলছি। এবার নিশ্চয়ই তোর মনে পড়েছে যে রোহিত কে আর ও এখন কোথায় আছে। স্যার 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 রোহিত বিয়ে করতে গেছে স্যার।
এই দীনেশ শর্মাকে আর এই রোহিত আর দীনেশের মধ্যে সম্পর্ক কি? স্যার আসলে দীনেশ শর্মা বলে কেউ নেই স্যার, রোহিতই দীনেশ শর্মা সেজেছিল। হ্যালো, হরিশদা, আপনি তো কই এলেন না? হ্যাঁ কে বলছেন? দীনেশ শর্মা বলছি। সন্ধেবেলায় আপনার সাথে কথা হলো না কাজের জন্য? এখানেই আপনার বস্তিতে থাকি। গুড, আমরা ঠিকই ধরেছিলাম, এটা রোহিতই হবে। এবার শুধু এইটুকু বল, এই রোহিতটাকে এখন আছে কোথায় আর ওর গ্রাম কোথায়? উমারিয়া, ভোপালের কাছে। স্যার, এই অখিলেশ ভোপালের উমারিয়ার বাসিন্দা। উমারিয়া? স্যার, এই অখিলেশ তো ওই গ্রামেরই বাসিন্দা। এবার সব সূত্র একটু একটু করে জুড়তে শুরু করেছে। শোনো, আমার মনে হচ্ছে তীরটা একদম সঠিক জায়গায় গিয়েই লাগবে। অখিলেশ, কি চাই তোমার? রেখা, আমি সবসময় তোমাকেই চেয়েছি। এখন কি চাই? আমি এই সমস্ত যা করেছি তোমার জন্যই তো করেছি। কি? তুমি আমার স্বামীকে মেরেছো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অখিলেশ, আমি কারো স্ত্রী, একটা বাচ্চার মা। আমি, আমার ঘর সংসার আছে। দেখো, আমাদের মধ্যে যা কিছুই হয়েছে সেটা ভুলে যাও। ভুল হয়ে গিয়েছিল আমার, অন্যায় করেছি আমি। ব্যাস ব্যাস, এবার সবকিছু ভুলে যাও। আর তাছাড়া তোমারও তো বিয়ে হয়ে গেছে। দেখো, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি আমার স্বামী আর ছেলেকে ছাড়তে পারবো না। আমার দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি না। ব্যাস, চলে যাও এখান থেকে। মাস্টারের বাচ্চা, ছেলেদের পড়াস তো এইটুকু ভাবতে নেই? হ্যাঁ, শুধু অন্যের বউয়ের দিকে তোকে তোর বাড়িতে এই জন্য শুধু মারছি যে এর সঙ্গে আমার বউ জড়িত। আমার মান সম্মান নিয়ে খেলা। তোকে আগেও বলেছিলাম না, বুঝিয়েছিলাম না? হ্যাঁ, বুঝিয়ানি? বল, তোর মাথায় ঢোকেনি? এরপরও যদি তুই আমার বউয়ের পেছনে ঘুরেছিস, তাহলে পুরো বস্তির সামনে তোকে মেরে তোর হাল খারাপ করে দেবো, বুঝেছিস? হারামজাদা। আর শোন, এরপর কিন্তু আর তোকে বোঝাবো না, ডাইরেক্ট পেটাবো, বুঝেছিস? তুমি ওকে মেরে ফেললে? আমি সহ্য করতে পারিনি। ও আমার বাড়িতে ঢুকে আমাকে মেরে গেছে। আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চেয়েছি, আর এছাড়া তো অন্য কোনো রাস্তা ছিল না আমার সামনে। তুমি কি ভাবলে তুমি এরকম করে আমাকে পেয়ে যাবে? তুমি কি সারা জীবন শুধু আমার সঙ্গে থাকতে চাওনি? তুই কি ভেবেছিলি যে তুই কখনো ধরা পড়বি না? কি ভেবেছিলি
যে হরিশকে মারলে ওর বউ তোর হয়ে যাবে? প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি, আমার অপমানের উত্তর দিতে চেয়েছিলাম। আরে মাস্টার ছিলি, বাচ্চাদের যদি শিক্ষা দিতিস তো তোর সম্মান বজায় থাকতো। এতদিন বাচ্চাদের তুই যা শিখিয়েছিস তার থেকে তুই কিছু শিখেছিস? আমি রেখাকে বিয়ে করতে চেয়েছিলাম। তো তুই কি চাইছিস? প্রতিশোধ, অপমানের প্রতিশোধ, আর সেটাও এমনভাবে যাতে 7 জন্ম মনে রাখে। চ তাহলে পেটাই বেটাকে। আমি রেখাকে বিয়ে করতে চাই। তুই তো বিয়ে করেছিস। করতে হয়েছে বাবা মার জন্য, কিন্তু ভালো আমি রেখাকেই বাসি। কিন্তু তুই তো বলেছিলি যে রেখাই তোর সঙ্গে থাকতে চায় না। হরিশ যতদিন বেঁচে আছে সেটা কি করে সম্ভব? তাহলে তুই চাইছিস যে হরিশ রাস্তা থেকে সরে যা? যদি তুই তাই চাস তাহলে আমি তোর জন্য এই কাজটা করব। সত্যি বলছিস? আমি করব, কিন্তু এর জন্য আমি কি পাবো সেটা বল। তোর বিয়ের সমস্ত খরচ আমি করব, সমস্ত খরচ। এটাই তো আমার দরকার ছিল। ভূপেশ, আমি তোকে কিছু টাকা দেব, কিন্তু এই প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে হবে। আমরা দুবার ট্রাই করেছিলাম কিন্তু কাজটা হয়নি। তারপর তুই রঞ্জিত পারমারের রেশন কার্ডটা চুরি করলি। হ্যাঁ, আমি চুরি করেছি, আর ওর একটা ডুপ্লিকেট করে আমি সিম কার্ড কিনি। দেখো, ভাড়া 8,000 টাকা, খুব জোর 500 কমাতে পারি, তার কম হবে না। ডিপোজিট কিন্তু 40,000ই নেব। ঠিক আছে, একটু সময় দিন, 2-3টে পার্টি আছে আমার কাছে, আমি দেখাচ্ছি। একটু তাড়াতাড়ি করো, আসলে কি বাড়িটা আমি লোনে নিয়েছি, তাই তাড়াতাড়ি ভাড়া দিতে চাই। আপনার নাম্বারটা দিন। হ্যাঁ, লেখো। দীনেশ শর্মার নামে আমি সিম কার্ডটা পেয়ে যাই। তারপর রোহিত মহেন্দ্রকে ফোন করেছিল, আর ওই রাতে হরিশ রাজপুতকে ডেকে ওকে মেরে ফেলা হয়। আমি হরিশ রাজপুত, কাঠমিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ রোহিত, কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুই আগে ফোন থেকে সিমটা বার কর, ওকে? আর আমি এক্ষুনি আসছি ওখানে। ও চেঁচায়নি তো? না, আমরা সুযোগই দিইনি। ঠিক আছে, তাহলে বেরোনো যাক। কিন্তু একে তো বাইকে নিয়ে যেতে হবে। বাইক আমি চালাবো, তুই আর আমি আমাদের মাঝে একে বসাবো, ঠিক আছে? আর ভূপেশ, তুই বাইক নিয়ে আমাদের ফলো করবি। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। চিন্তা করিস না, আমি বস্তির একটা গলি চিনি যেটা সোজা পুকুরের দিকে যাচ্ছে। আধ ঘন্টার মধ্যেই বেরোবো, ততক্ষণে রাস্তাও ফাঁকা হয়ে যাবে। আমরা ওর লাশটা পুকুরে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি এসে হরিশ রাজপুতকে খুঁজতে শুরু করলি। ভেবে খারাপ লাগছে। কি ভেবেছিলি হরিশকে মেরে তুই তোর প্রতিশোধ নিয়ে নিবি? ওর বউয়ের ভালোবাসা তুই পেয়ে যাবি?
রোহিত প্রকাশকে তার গ্রাম থেকে খুঁজে বার করা হয়। অখিলেশ, ভূপেশ আর রোহিত তিনজনই এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে। পুলিশ চার্জশিট ফাইল করে ফেলেছে আর শীঘ্রই এই কেসে শুনানি শুরু হবে। প্রতিশোধের স্পৃহা আর প্রেম ব্যর্থ হয়ে যাওয়ার পাগলামো একজন মানুষকে নির্মম অপরাধের দিকে ঠেলে দেয়, যার ফলে অনেকগুলো মানুষ ধ্বংস হয়ে গেল, ভেঙে পড়ল। যেই মহিলার জন্য সে ছটফট করত তারই ছেলে অনাথ হয়ে গেল। তার নিজের স্ত্রীর জীবন এমন একজন স্বামী পেয়ে নষ্ট হয়ে গেল যার জন্য তার একটুও চিন্তা ছিল না। আপনি যখন চৌহদ্দি পেরিয়ে যান তখন সীমার মধ্যে থাকা অসম্ভব হয়ে যায়। এমন নয় যে রাগ হওয়াটা অস্বাভাবিক, কারো প্রতি আকর্ষিত হওয়াটাও স্বাভাবিক, কিন্তু তার পরিণাম প্রায় সবাই জানে। পাগলামো, নেশা, প্যাশন এগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু এর ফলে যেই অপরাধগুলি হয় সেগুলো সাধারণত অনেক বড় পাশবিক চিহ্ন রেখে যায়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন কারো প্রাণ নিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি না। জয় হিন্দ।